কি রে, এভাবে বসে আছিস কেন? তো আর কি করবি? কি হয়েছে? আরে হইছে, শালায় আবারও শেখা খাইছে। কি কি কইলি? দেখছো, মন মরা হইয়া বসা রইছে। একটু আগে মাইয়া আইসা ধানাই মরিচ দিয়া ডলা দিয়ে গেছে। শাওন হাসতে লাগলো। বলছিলাম তোর এই রিলেশন টিকবে না। এইসব ফেসবুক রিলেশন কি এত সহজ কথা? শালার ভাই শালা, ছেঁকা খাইছি, কোথায় সান্ত্বনা দিবি তা না কইরা পালাইতে ছত। মনে রাখিস, দিন আমারও আসবে। সময় আসলে জানাস আমাকে। শালা, একদিন দেখবি দেশের সুন্দরীর সাথে প্রেম করব, তোরা দেখবি আর জ্বলবি। করে দেখা রে ভাই, তোর ইয়াগো আমাগো জানা আছে। যা শালা, থাকবই না। চলে আসলাম সেখান থেকে। রাস্তায় হাঁটতেছি। আমার পরিচয় আর কি দেব, তাও দেই। আমি হৃদয় ইসলাম, একজন সিভিল ইঞ্জিনিয়ার। বাকিটা গল্পেই বুঝবেন। শালার কি ছেঁকাটাই না খাইলাম, 1 মাসও হইল না রিলেশনের, এখনই ছেঁকা খাইয়া ফেললাম। কপালটাই ফোটা। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই আব্বু দরজা খুলে দিল। কই গো, তোমার গ্যারেজ মেকানিক পোলা আসছে, দেখা যাও। আম্মু, আসল উফ, তুমিও না, কেন শুধু শুধু ওর পেছনে লাগা থাকো? তো কি করব, মানুষ ইঞ্জিনিয়ার হয় বড় বড় চাকরি করার জন্য, আর তোমার ছেলে ইঞ্জিনিয়ারিং শেষ করে গ্যারেজ মেকানিক হয়েছে। চি চি, আমার মান ইজ্জতের কিছু বাকি রাখলো না। দাঁড়িয়া অপমান সহ্য করতে না পায়রা সোজা নিজের রুমে চলে গেলাম। এমনিতেই কিছুক্ষণ আগে অপমান হয়ে আসছি। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। শুয়ে পড়লাম। মনে অনেক দুঃখ। মাসখানেক আগে ফেসবুকে একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। সাথে অবশ্য ফেসবুকে টুকটাক লেখালেখি করি, যার জন্যই প্রায় এ ধরনের মেসেজ আসে। আইডির নাম মিষ্টি মেয়ে বৃষ্টি। অ্যাকসেপ্ট করলাম। কোনো কাজ ছিল না, তাই ভাবলাম দুষ্টুমি করা যাক মেয়েটার সাথে। মেয়েটার মেসেজ লেখা ছিল, গল্প পড়ার জন্য রিকোয়েস্ট দিয়েছি। মেয়েটির মেসেজে লিখে দিলাম, প্রেম করার জন্য দিলেও পারতেন। কিছুক্ষণ পর রিপ্লাই দিল, হোয়াট? চোখে দেখেন না নাকি? দেখি আপনি কি করলেন। প্রেম করবেন কিনা জিগাইছি। লেখক সাহেব কি পাগল হয়ে গেছেন নাকি? আবল তাবল বলতেছেন। হ্যাঁ, আমি তোমার জন্য পাগল হইয়া গেছি। তাই নাকি? আপনার গার্লফ্রেন্ড নাই? না, নাই। মিথ্যে বলেন কেন? মিথ্যা বলতে যামু কেন? এভাবে কথা বলতে বলতে জানতে পারলাম নাম আফিয়া সুলতানা। পরের দিন প্রপোজ করলাম। 2-3 দিন ঝুলাইয়া রেখে অ্যাকসেপ্ট করলো। আমিও গার্লফ্রেন্ড পাইয়া গেলাম। তো আজকে সকালে গ্যারেজে গাড়ির কাজ করতেছি। হঠাৎ একজন, এই যে ভাইয়া, আমাদের গাড়িটা একটু দেখেন তো। আমি পিছনে ঘুরতেই শকড খাইয়া গেলাম, কারণ মেয়েটি ছিল আফিয়া। তারপর আর কি শুরু করলো। তুমি তুমি গ্যারেজ মেকানিক? আমি আর কি কমু, মুখ বন্ধ। ওর সাথের একজন, তুই না বলেছিলি তোর বয়ফ্রেন্ড সিভিল ইঞ্জিনিয়ার? এই শালা, কথা বলিস না কেন? গ্যারেজ মেকানিক হইয়া নিজেকে সিভিল ইঞ্জিনিয়ার বলে বেড়াস। দেখো, আমি আসলেই সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু আর বলিস না তুই। শালা আমাকে কত সুন্দর সুন্দর কথা বইলা পটায় ফেলছিল। দেখো, বেশি বলতেছো তুমি। তোরে আর কি বলবো, শালা গ্যারেজ মেকানিক, তোর সাথে ব্রেকআপ। বলেই ওরা গাড়ি নিয়ে চলে গেল। কিছুতেই বুঝাইতে পারলাম না আমি একজন ইঞ্জিনিয়ার। বিশ্বাস করবই কেমনে? কেউ গাড়ি ঠিক করার গ্যারেজে কাজ করলে কি ইঞ্জিনিয়ার বলে? কপালটাই মন্দ, ইঞ্জিনিয়ার হইয়া গ্যারেজ মেকানিক হিসেবে কাজ করতেছি। আসলে বিপদে পড়া আমি শাওন আর তুষারের গ্যারেজটা খুলছি একদিন। সালার কপালটাই খারাপ, ইঞ্জিনিয়ারিং পড়লাম, রেজাল্টও মাসাল্লাহ, তবুও ঘুষ ছাড়া কেউ চাকরি দিচ্ছে না। কি করবি দোস্ত বল, দেশটাই চলছে এভাবে। এভাবে তো আর বসে থাকা যায় না। আব্বু উঠতে বসতে খাওয়ার খোঁটা, কাপড় চোপড়ের খোঁটা দেয়। মাঝে মাঝে তো বলে ওনার বন্ধুর ছেলেরা
সেটেল হইয়া বিয়া কইরা বাচ্চাও পয়দা কইরা লইছে। আরে আমারও কি মন চায় না নাকি বিয়া করি, একটা সুন্দরী বউ হোক? দুঃখের কথা করে কইমু ভাই, গার্লফ্রেন্ডের বিয়ার জন্য চাপ দিতাছে, 1 মাস সময় দিয়েছে। এর মধ্যে যদি বিয়া না করি তাহলে শেষ আমি। তোরা রাজি থাকলে আমি একটা আইডিয়া দিতে পারি, কম খরচে অধিক লাভ। কি জলদি বল। দেখ, দেশে কয়েক কোটি গাড়ি রয়েছে, তার তুলনায় গ্যারেজ কম, মানে ঠিক করা লোক কম। আমরা 3 জন একটা গ্যারেজ খুলব, তারপর মেকানিক হিসাবে কাজ করব। আমি শুনছি অনেক লাভ হবে, দিনে কমপক্ষে 10 থেকে 15 হাজার টাকা তো হবেই। আমি আর শাওন ওর দিকে তাকাইয়া রইছি চোখ বড় বড় করে। এভাবে তাকায় আসিস কেন? শুরু করলাম উদ্ধম মাধ্যম মায়ের। শালা ইঞ্জিনিয়ার হইয়া গাড়ি ঠিক করুম। আগে কথা শোন। দেখ, আমরা বেকার, ঘুষ ছাড়া চাকরি পাবো না, আর এদিকে শাওনের গপ চাপ দিচ্ছে বিয়ের জন্য। ইনকাম না করলে বিয়েও করতে পারবে না। আর হৃদয়, তোরা আর আমার বাসায় তো ইচ্ছে মতো খোঁটা দিচ্ছে। কি বলতে চাচ্ছিস? ধুর, গ্যারেজ করলাম, আমরা 3 জন টুকটাক কাজ করব, কয়েকজন কর্মচারী রেখে দিব, ইনকামও হবে, শাওন বিয়েও করতে পারবে, বউকে খাওয়াতেও পারবে, আমারও আব্বু আম্মু খোঁটা থেকে বাঁচবো। আবারও দিলাম উদ্ধম মাধ্যম মায়ের। আবার মারলি কেন? শালা এই বুদ্ধি আগে খুইলা কইবি না? বলতে দিছি তো, মাইয়ারা ব্যথায় বানায়া ফেললো পিছনটা। শুধু ওষুধ কিনে দিব, এখন বল কিভাবে কি করতে হবে। এভাবেই বেকারত্ব থেকে বাঁচার জন্য হইলাম গ্যারেজে মেকানিক। তারপরও বাপের খোঁটা কম দেয় না, লোকেও বিভিন্ন কথা বলে। যদিও নকল কইরা ইঞ্জিনিয়ারিং পাস করি নাই, লোকে ইদানিং বলা শুরু করেছে আমরা নকল করে পাস করছি। শুনলেন তো আমার দুঃখের কথা। আই লাভ ইউ আফিয়া। বিশ্বাস করো আমি একজন ইঞ্জিনিয়ার, আমাকে ছেড়ে যেও না। সত্যি তুমি ইঞ্জিনিয়ার? মায়ের কসম, আমার কসম, 14 গোষ্ঠীর কসম। ওকে, বিশ্বাস করলাম। জড়িয়ে ধরি। আফিয়া লজ্জায় হাসি দিল। আমি বিশ্বজয়ের হাসি দিয়ে আফিয়াকে জড়িয়ে ধরলাম। অতপর ঠাস থাপ্পড় খাইয়া ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমি শাওনকে জড়িয়ে ধরেছি, এক ঝটকায় ফেলে দিলাম ওরে। শালা 12 ভাতারি, আমারে জড়াইয়া ধরতেছস কেন? শালা এখান থেকে উষ্টা দিয়াম, কোন হনে যাইয়া পড়বি, কোল কিনারা পাইবি না। ধ্যাত, তোর গ্রামের ভাষা বন্ধ কর, কিছু বুঝি না। উঠে ফ্রেশ হয় না। কেন? কেন মানে কি? আজকে আমার এক্স গার্লফ্রেন্ডের বিয়া, ভুলে গেলি? কার? রুজিনার? হুম। কি ছেঁকাটাই না তোকে দিছিল। ফ্রেশ হওয়া জলদি, তুষার আসছে। ওকে। ওয়াশরুমে চলে গেলাম, মুখে পানি দিলাম, ভালো মতো ফ্রেশ হলাম। বের হতেই দেখি তুষার ও হাজির। গিফট কিনেছিস? কিসের গিফট আবার? ও মা, বিয়া খাইতে যাব? ওটা বিয়ের দাওয়াত হবে। ওই হইল একই। দাওয়াত খাবি, গিফট নিবি না? 1 বছর আগে ইচ্ছে মতো টাকাগুলো খাইছে, গিফট যা দেওয়ার আগেই দিয়ে আসছি, কিন্তু খাইতে পারি নাই। আজকে শুধু খাইয়ে আসবো, কিছু দিবা না। কিন্তু তুই না গেলে থাক, যা, বাই। আরে খারা, যাব তো। তাড়াতাড়ি রেডি হয়ে ওদের সাথে চললাম। ঘন্টাখানিক পর বিয়েবাড়িতে পৌঁছে গেলাম। কোনো দিকে না তাকিয়ে কোথায় খাওয়াবে সেটা খুঁজে নিয়ে 3 জন বসে পড়লাম খাইতে। ভাইরে ভাই, বিশ্বাস করবেন না, শাওন একাই 20 জনের খাবার খাইছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, প্লেট নিয়ে হাঁটা দেই। এত বেশি খাইছি যে হাঁটতেই পারছি না। এদিক ওদিক করতে করতে হঠাৎ খেলাম ধাক্কা। ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে দাঁড়াতেই ঠাস থাপ্পড় খাইয়া ঘোর ফিরতেই চোখ বড় বড় হয়ে গেল। আমি কি দেখছি? এ তো পরি। পরি বললেও ভুল হবে, জাস্ট ওয়াও। কি বলে আপনাদের সুন্দরতা বুঝাবো তা মাথায় আসছে না। মেয়ে দেখলেই ধাক্কা দিতে মন চায়। আমাকে চিনিস আমি কে? আই লাভ ইউ। হোয়াট? আই লাভ ইউ, আই লাভ ইউ।
2টা থাপ্পড় দিয়ে চলে গেল। আমি তো হাঁ হয়ে তাকিয়ে আছি। এত সুন্দর মেয়ে কোনোদিনও দেখিনি। শাওন আর তুষারের চিল্লানিতে ঘোর ভাঙল। এত চিল্লাইতেছ কেন? মাইয়া তোরে 3টা থাপ্পড় দিল, কিছু বললি না? আমাকে থাপ্পড় দিছে? কবে কখন? পাগল হইছ নাকি? শালার পাগল আমরা না, তুই হইস। বলেই দুজন দুইটা গাঁটটা দিয়ে দিল। আমি আবারও মেয়েটাকে খুঁজতে লাগলাম, পাইলাম না খুঁজে আর। তারপর বিয়ের অনুষ্ঠান শেষে বাসায় আসলাম পরদিন। কি রে, কোন ঘরে আছিস? কি যে বলবো তোকে বন্ধু, যবে থেকে দেখেছি চোখের সামনে থেকে যাইছেই না। কি বলস, ঠিক মতো বল। বন্ধু, কালকের মেয়েটাকে ভালোবেসে ফেলেছি রে, ভুলতেও পারছি না কোনোভাবেই। বলিস কি, থাপ্পড় খাইয়া ভালোবেসে ফেললি? তুষারের আগমন। কে কাকে ভালোবাসলো? হৃদয় কালকে ওই থাপ্পড় খাইলো যে মেয়েটার হাতে, তাকে নাকি ভালোবেসে ফাইলছে। তাই তো ভাবি সকাল থেকে কাজ মন নাই কেন। দোস্ত, কিছু কর না। আমার এক্স গার্লফ্রেন্ড তো সাহায্য করবে না শিওর। আল্লাহ ভরসা রাখ, নেক্সট টাইম সামনে পড়লে প্রপোজ করে নিস। এখন কাজে মন দে। প্রেমে পড়লে কি আর কাজে মন দেওয়া যায়? আমিও পারলাম না। কিছুদিন পর রাতে বাসায় ফিরতেছি, হঠাৎ একটা গাড়ি স্পিডে অ্যাক্সিডেন্ট করলো। আমি দৌড়ে কাছে গেলাম, গিয়ে যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। বিয়ের দিন যার হাতে 3টা থাপ্পড় খাইছি সেই মেয়েটা। কোনো রকম মেয়েটাকে গাড়ি থেকে নামাইলাম, অ্যাম্বুলেন্সকে কল দিলাম। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসলো। ওনাকে হাসপাতালে নিয়ে গেলাম, ডাক্তার ইমার্জেন্সিতে নিয়ে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম বাহিরে। চিন্তা হইতে লাগলো, ভালোবাসার মানুষটাকে না পাইতেই হারিয়ে ফেলবো না তো। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো, আমি এগিয়ে গেলাম। সব ঠিক আছে তো স্যার? অ্যাকচুয়ালি রোগীর রক্তের প্রয়োজন, রক্তের খোঁজ করুন। গ্রুপ কি? ও নেগেটিভ। আমার রক্তও ও নেগেটিভ। আমি রক্ত দেব স্যার, আপনি ব্যবস্থা করেন। আমার সাথে আসুন। ওনার সাথে গিয়ে রক্ত দিলাম। সুস্থ হয়ে যাবে তার আশ্বাস পেয়ে আমি বাড়ি চলে আসলাম। 2 দিন পর। শালা রক্ত দিলি মাইয়াকে বাঁচালিও, একটু জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করতে পারলি না? তাহলে হিরো হয়ে যেতি। মেয়েটা তোর প্রতি দুর্বল হয়ে যেত, সব ইজিলি হয়ে যেত। তখন কি এইসব মাথায় ছিল বেটা? তা থাকবে কত্তি, সেগা খাইতে সবাই থাকে। ইনসাল্ট করিস না। তো তোমাকে আদর করবা নাকি? যা হওয়ার তো হয়েছে, এখন বল কি করব? কি আবার করবি? আবার আল্লাহর নাম জপতে থাক, যদি সামনে আসে আবার। কয়েকদিন পর সকালে ঘুমিয়ে আছি, ছোট বোন আইসা ডাকতে লাগলো। আমি উঠলাম। এত সকালে ডাকিস কেন? সকাল মনে হয় তোর 10টা বাজে। তো কি হয়েছে? ফ্রেশ হয়ে বাইরে আয়, জলদি আম্মু ডাকে। যা, আসতেছি। ও চলে গেল। সকাল সকাল আরামের ঘুমটা হারাম করে দিল। কোনো শান্তি নাই। যাই, কি বলে শুনে আসি। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যেতেই দিলাম ভৌ দৌড়। এক দৌড়ে রুমে চলে আসলাম। নিজের চোখকেই বিশ্বাস করতে পারতেছি না। আমার ক্রাশ আমার বাড়িতে, তার মানে স্বয়ং আল্লাহ চায় ক্রাশ আমার হোক। নিজের দিকে তাকাইলাম, যেই অবস্থায় আছি দেখলে মানিজ্যত থাকবে না। সোজা ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি ক্রাশ আমার রুমে। আমি তো হাঁ হয়ে আছি, কিন্তু বুঝতে দেওয়া যাবে না আমি যে ওনার ওপর ফিদা। তাই ভাব নিয়ে বললাম, আপনি? ক্রাশ আমার পিছে ঘুরে তাকিয়ে আমাকে দেখেই মনে হলো অবাক হয়েছে। আপনি সেই লোক না যাকে বিয়ের অনুষ্ঠানে থাপ্পড় দিয়েছিলেন? আপনি এখানে? বাবারে বাবা, কবের বিয়ের কথা এখনো মনে আছে? মনে মনে বললাম। কি হলো, কিছু বলছেন না যে? আমার রুম, আমার বাসা, আমি থাকবো না তো কে থাকবে? তার মানে আপনি আমাকে বাঁচিয়েছেন? জানি না কাকে বাঁচিয়েছি, তবে মানুষ হিসাবে নিজের দায়িত্ব পালন করেছি। পাম দিলাম যাতে একটু ফিদা হয়। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নন দেখছি। জি না,
আমি তো খারাপই। সেদিনের জন্য সরি, আর হ্যাঁ, আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। এমন সময়ে আব্বু আম্মু আর একজন লোক প্রবেশ করলো। লোকটি সোজা এসে আমার হাত ধরলো। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ, এই উপকার প্রতিদিন কিভাবে যে দেব। মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন, তাহলেই হবে। মনে মনে বললাম, প্রতিদান দিতে হবে না আঙ্কেল। মানুষ হিসেবে ওনাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল। আমি আমার দায়িত্ব শুধু পালন করেছি, বেশি কিছু না। আমার জন্য দোয়া করলেই চলবে। পাম দিলাম যাতে হবু শ্বশুর ইমপ্রেস হয়। ভাবি, আপনার ছেলে অসাধারণ, একটা অনেক বড় হবে। কথা শুনে নিজেকে হিরো মনে হচ্ছিল। আচ্ছা, আমরা চলি তাহলে। তা কি করে হয়? নাস্তা করে যাবে? আজ নয়, অন্য আরেকদিন। ওনারা চলে গেলেন। সবার সামনে শার্ট করে কলার খাড়া করে ভাব নিতে লাগলাম। হয়েছে হয়েছে, এত ভাব নিতে হবে না। দেখছো বাইরে আমার কত মান, খালি তোমরাই বুঝলে না। তুই জানিস ওনারা কারা? কে? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। তো আমি কি করব? এটা তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার। ওনারা তোকে ওনাদের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে বলেছে। তোমরাও না? আমি জয়েন করব না। কেন? কারণ আমি উপকারই করেছি, তার প্রতিদানে কিছু নিতে পারবো না। তাহলে উপকার আর উপকার থাকবে না। এত ভালো চাকরি তুই করবি না? আর তাছাড়া এখানে তো ঘুষ লাগবে না। তুই তো বলেছিলিস ঘুষ দিয়ে করতে হয়, এমন চাকরি করবি না। দেখো আব্বু, আমি ওনার মেয়ের জীবন বাঁচিয়েছি, তার জন্য উনি আমাকে চাকরি দিয়েছেন। অন্যথায় এই চাকরি আমাকে কখনোই দেওয়া হতো না। তো এই দিক থেকে একরকম ঘুষি দেওয়া হচ্ছে। আমি করব না, আমার গ্যারেজই ভালো। থাক, তুই তোর গ্যারেজ নিয়ে। কেউ বুঝলে না মনের ব্যথাটা। অফিসে প্রথম দিন। আসতে পারি ম্যাডাম? তারপর যা দেখলাম তা দেখার আশা করিনি, কারণ আমার ক্রাশ বসে আছে। বস হিসাবে ক্রাশকে আশা করি নাই। উফস, এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। ক্রাশের নাম হচ্ছে রিয়া চৌধুরী। আমি আবার সাহেব ভাবতেই কেমন লাগছে। এই যে আমায় জয়েনিং লেটার এবং আমার কাগজপত্র। অনেক দিন ধরে আপনার মতোই লোক খুঁজছিলাম। ধন্যবাদ আমাদের কোম্পানিতে জয়েন করার জন্য। জি ম্যাডাম। তারপর রিয়া একজনকে ডাক দিল। উনি নতুন, ওনাকে একটু ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাবেন। অফিসের একজন। জি ম্যাম। স্যার আপনি আসুন। আমি ওনার সাথে আসলাম। ঘুরে ঘুরে ফ্যাক্টরি দেখতে লাগলাম। ঘুরোঘুরি শেষে রিয়া আবার আমাকে তলব করলো। আমি চলে গেলাম রিয়ার সাথে দেখা করতে। কেমন লাগলো ফ্যাক্টরি? অনেক ভালো। আশা করি মন দিয়ে কাজ করবেন। জি। আচ্ছা, আজ আসুন। ওকে। চলে আসতে যাব তখনই ঘুরলাম। কিছু বলবেন? অ্যাকচুয়ালি আপনি অনেক সুন্দর। আল্লাহ তাআলা আপনাকে অনেক সুন্দর করে বানিয়েছেন। ধন্যবাদ। আবারও চলে আসতে যাব তখন। বিকালে ফ্রি আছেন? হ্যাঁ, কেন? যদি কিছু মনে না করেন তাহলে কি আমরা একসাথে কোথাও কফি খেতে যেতে পারি? ওয়ে ওয়ে, বললে বললে, এটা শোনার আশা তো ভুলেও করিনি। তাও প্রথম দিন পাখি দেখি নিজেই ধরা দিচ্ছে। কি হলো? ইয়েস শিওর, উই ক্যান গো। জাস্ট 5 মিনিট, আপনি বাইরে দাঁড়ান। জি। বাইরে চলে আসলাম। ভাবতেই পারছি না প্রথম দিনেই কফি খেতে যেতে পারবো। এভাবে হলে আমাকে আটকায় কে? খুব জলদি বিয়ে করে বাচ্চাও নিতে পারবো। চলুন। রিয়ার ডাকে ঘোর কাটলো। ওর সাথে চললাম। একটা কফি শপে বসে আছি। কিছু বলছেন না যে? সামনে এত সুন্দরী একটা মেয়ে বসে আছে, দেখেই শেষ করতে পারছি না বলবো কি। হোয়াট? হোয়াট শুনে বাস্তবে ফিরলাম। না না, কিছু না, মজা করলাম। ও, তো আপনার লাইফ স্টোরিটা কিছু বলুন। কি আর বলবো দুঃখের কথা। আজ পর্যন্ত ছেঁকা খাইছি 5টা। জীবনটাই বেদনা। সামনে ক্রাশ বসে আছে,
কিছুই বলতে পারছি না, মনে মনে বললাম। কি হলো আপনার? না না, কিছু না। অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে না, আমার বাসায় যাওয়া উচিত। আমি চললাম। সে কি হয়েছে? চলুন ডাক্তারের কাছে নিয়ে যাই। লাগবে না, বাসায় গেলেই ঠিক হয়ে যাবে। তাহলে চলুন নামিয়ে দিয়ে আসি। হ্যাঁ। না, লাগবে না, আমি যেতে পারবো। আমি উঠে চলে আসলাম, সোজা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই কেমন লাগলো অফিস? খুব ভালো লাগছে। আর কিছু না বলেই রুমে চলে আসলাম, মাথায় পানি ঢাললাম। উফ, এতক্ষণে শান্তি। রিয়ার সৌন্দর্য আমাকে পুরো মদ্যপ বানিয়ে ফেলেছিল। ওর চোখ, ওর ঠোঁট, কথা সব পাগল করে দিচ্ছিল। তাই উঠে চলে আসতে বাধ্য হলাম, খাটে শুয়ে পড়লাম। ও, আপনারা ভাবছেন হঠাৎ করে আমি অফিসে কি করে গেলাম? সেই দিন তো বলেছিলাম চাকরি করব না, তাহলে আজ অফিসে কেন গেলাম? সে ভাই আমার অনেক দুঃখের কথা। এখনও মায়ের ব্যথা যায় নাই। কি মায়েরটাই না খাচ্ছিলাম, বলে বোঝাতে পারবো না। সেই দিন আব্বু আম্মুর সাথে কথা না কইরা গ্যারেজে চলে গেলাম, চুপচাপ বসে আছি। কিরে, তোর কিছু হয়েছে নাকি? এমন মন মারা হইয়া বসে আসিস? কিছু না, তুই কাজ কর। শালা মনে হয় নতুন করে আবার ছেঁকা খাইছে। না, ছেঁকা খাই নাই। তাহলে বলস না কেন, কি হয়েছে? আর বলিস না, আমার ক্রাশ বাড়িতে এসেছিল। মানে যাকে তুই বাঁচিয়েছিলি? আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। প্রপোজ করেছিলি? নামই জানি না, আবার প্রপোজ? কি হয়েছে বলতো? ওদের সব বললাম। শাওন আর তুষার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, এমন দেখাচ্ছে আমাকে এখন খাইয়া ফেলবে। এভাবে তাকিয়ে আছিস কেন? শাওন হাতে একটা লাঠি নিল, তারপর যা হলো ভাই, উদ্ধম ধোলাই যাকে বলে। দুইজন মিলে আমাকে এক পাইয়া বানাইয়া ফেলেছে পুরা। মারছিস কেন? শালা কয়েকদিন পর পর ছেঁকা খাইয়া আমাদের কাছে আইসো কাঁদিস, আর এখানে একটা মেয়ে তোকে ডাকছে। মানে তুই ওই মেয়েটাকে ভালোবাসিস না? হ্যাঁ, বাসি। তাহলে যে চাকরি অফার করেছে, এই চাকরির মাধ্যমে তো তুই মেয়েটার কাছে যেতে পারবি, আস্তে আস্তে পটিয়ে ফেলতে পারবি। মাথায় ঢুকছে না। মনটা চাই ওর মাটা ফাইটা ফেলি। শালা ছেঁকাখোর, সোজা কথা বুঝবো না। আরে ভাই, মারছ তো আর কত মারবি? যা বলি মন দিয়ে শোন। হ্যাঁ বল। সোজা কালকে অফিসে জয়েন করবি, তারপর সারাক্ষণ মেয়েটার পেছনে লেগে থাকবি, আস্তে আস্তে পাল্টাবি। একবার পটলেই আমরা তোদের বিয়া দিয়ে দিব, তাহলে কেল্লা ফতে, আর তোর ছেঁকা খাওয়া ভয়টা নাই। কিন্তু যদি না পটে তখন? প্রতিদিন ডিস্টার্ব করলেও এমনিতে শেষ হয়ে যাবে সব। কি যে বলিস, পরে তো চাকরিই থাকবে না। আর হ্যাঁ, তোদের রেখে আমি চাকরি করতে পারবো না। আইসে আমার ইয়া, তোর চাকরি করতে হবে না, আপাতত চাকরির চান্স নিয়ে মেয়েটা পটা। কিন্তু তুই স্যার হ্যামারটা নিয়ে আয়, শালার কিন্তু ছুঁইটা দিই। না থাক, আমি করব। এই ছিল সেই দিনের কাহিনী। মায়ের ব্যথা এখনো যায় নাই। যাই হোক, পরদিন অফিস গেলাম। অফিসে গিয়ে নিজের কেবিনে বসতেই খবর আসলো ম্যাডাম ডাকছেন। আমি চলে গেলাম তার কাছে। তাকে দেখে তো আমার যায় অবস্থা। আরে ভাই, পরাণ যায় অবস্থা। একটা মানুষ এত সুন্দর হয় কেমনে? আমাকে ডেকেছেন? হ্যাঁ বলুন তো, কাল ওভাবে চলে গেলেন কেন? কি উত্তর দেব ভেবে পাচ্ছি না। কি বলি। আসলে আমায় ওয়াশরুমে যাওয়ার ছিল। ওয়াশরুম তো কফি শপেও ছিল। না মানে আমার প্রকৃতির ডাক দিয়েছিল। মানে? কি একটা অবস্থা, প্রাকৃতিক ডাক কাকে বলে তাও জানে না। কিছু না, বলুন কেন ডেকেছেন? ও হ্যাঁ, রেডি থাকবেন, আপনাকে নিয়ে আমাদের আরেকটা ফ্যাক্টরিতে যাব। জি ওকে, এখন চলি। হ্যাঁ। ওনার রুম থেকে বের হতেই অফিসের একজন এসে দাঁড়ালো।
কিছু বলবেন? ম্যাডামের সাথে আপনার এত কি? আপনার ম্যাডাম আমার হবু বউ। বউয়ের কাছে যাব না? আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? না না, সরি। ইট ইজ ওকে। ভাব নিয়ে চলে আসিলাম, কেবিনে বসলাম। দুপুরে রিয়ার সাথে অন্য ফ্যাক্টরিতে গেলাম। কফি শপে বসে আছি আমি আর রিয়া। কাজ তো ভালোই পারেন দেখছি, তাহলে এতদিন চাকরি কেন করেননি? করেছি তো। কিসের? পাড়ার মাথায় আমি আর বন্ধুরা মিলে একটা গ্যারেজ খুলেছি। গাড়ি ঠিক করতাম সেখানে। হোয়াট? আমি জিহ্বায় কামড় দিলাম। কি বলে ফেললাম? হায়রে ক্রাশ, তোকে দেখতে দেখতে যে কি হলো। প্ল্যানিং করি একটা, মুখ দিয়ে বলে ফেলি আর একটা। না না, কিছু না। কি গ্যারেজের কথা জানে বললেন? ও কিছু না। এমন সময় শাওনের কল আসলো। উফ, বাঁচলাম। এক্সকিউজ মি। ইয়া, শিওর। মোবাইল নিয়ে দূরে চলে আসলাম। ভাইরে ভাই, তুই আমাকে বাঁচাইয়েছিস, ফেঁসে গেছিলাম প্রায়। কেন, কি হয়েছে? এসে বলবো। এখন বল, কেন ফোন দিয়েছিস? তুই কোথায়? রিয়ার সাথে বাইরে আছি। চালিয়ে যা। ওকে রাখি। ওকে বাই। ততক্ষণে রিয়ার কফি শেষ। কিছুক্ষণ কথা বলে ওই দিনের মতো চলে আসলাম। তারপর দিন। আপনি আমার পিয়নকে কি বলেছেন? পিয়নকে আবার কি বললাম? কিচ্ছু বলেননি? আমি যতটুকু জানি কিছুই বলি নাই। কি হয়েছে ম্যাডাম? আপনি বলেছেন আমি নাকি আপনার হবু বউ। হ্যাঁ, তা তো ঠিকই বলেছি। হোয়াট? না না, মানে এসব কখন বলেছি আমি? বলেননি আপনি? আসলে কালকে দুষ্টামি করে বলেছিলাম। এটা মজা? আই এম সরি। ওকে, আপনি আসুন। জি। কেবিন থেকে বের হলাম। অফিস কিছু না হইতেই ক্রাশের বকা খাইয়া ফেলেছি। শালার পিয়ন, যদি তোর ম্যাডাম আমার ফাঁদে পড়েই, তাহলে তোর চাকরি আমি খাইয়া ছাড়মু। নিজের কেবিনে আইসা কাজ করতে লাগলাম। হঠাৎ কেউ একজন। আসতে পারি? আমি পিছন ফিরে অবাক হয়ে গেলাম। এ যে কি, মাইয়া নাকি পড়ি? হায় আল্লাহ, আমি তো মরেই যাব। আমার সামনে সুন্দরী মেয়ে দাঁড়িয়ে রয়েছে। হলুদ শাড়ি, চুলে খোঁপা বাঁধা, সাথে গোলাপ ফুল, চোখে কাজল, সব মিলিয়ে অস্থির। আপনি কে? আমি সেতু, আপনার সহকর্মী। আজ থেকে আমরা একসঙ্গে কাজ করব। ও, নাইস টু মিট ইউ। মি টু। বাই দ্য ওয়ে, আমরা কি প্রজেক্ট নিয়ে কাজ করব? প্রজেক্ট তৈরি করতেছি, কাজ হয়ে গেলে আপনাকে ডাকবো। ওকে স্যার, আমি আসি তাহলে। হ্যাঁ। সেতু চলে গেল। আমি আমার সিটে বসে পড়লাম। টেবিলে পানি ছিল, পুরা গ্লাস খেলাম। উফস, মাথা ঘুরিয়ে দিচ্ছিল। এত সুন্দর মেয়ে, তবে রিয়ার সাথে তুলনা হবে না। সি ইজ জাস্ট এক্সট্রা অর্ডিনারি। মাই লাভ, মাই লাইফ, ওয়ান অ্যান্ড অনলি রিয়া। বিকেলবেলা। তোর পটানো কত দূর রে? তা ঠিক আমিও জানি না, তবে কি? দোস্ত, একটা মাইয়া আজকে জয়েন করেছে। অস্থির চেহারা, হেব্বি সুন্দরী। বল, তোর ক্লাসের থেকেও বেশি সুন্দরী একটা মাইয়ার সাথে প্রেম করবো। আমি বলছি এখনো? তুই এটাই বলবি, আমি জানি। বেশি জানোস। আমার রিয়ার থেকে সুন্দরী এই পৃথিবীতে কেউ নাই, বুঝছো? আমি বলতে চাইছিলাম ওই মেয়েটার সাথে তুষারের লাইন মারার কথা। তোরা লাগছত লাগ, আমারে নিয়ে টানটানি করিস না। আমি ডিরেক্ট বিয়া করব। তোদের মতো মাইয়াগর পিছনে স্যাঁচরামি করা আমার দ্বারা হবে না। ওদের সাথে খুনসুটি করে সন্ধ্যার পর বাসায় ফিরলাম। পরদিন অফিসে ফাইল নিয়ে রিয়ার কেবিনে গেলাম। সোজা কিছু না বলেই ঢুকে গেলাম। রিয়া আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। উফস, কি ভুল করলাম।
ভুলেই গেছিলাম এখনো যে রিয়াকে পটাতেই পারি নাই। শালার কপাল, এখন কি করি? কি বললেন কি? রিয়া বলেছি। হোয়াট? আই লাভ ইউ। হোয়াট দ্য হেল? আই লাভ ইউ বুঝো না? আই লাভ ইউ বলে আমি টেবিলের পাশ কাটিয়ে রিয়ার সামনে দাঁড়ালাম। রিয়া দাঁড়িয়ে গেল। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। কি সব বলছেন? পাগল হয়েছেন নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার রূপ দেখে, তোমার চেহারা দেখে সব আমাকে পাগল বানিয়ে দিয়েছে। বলেই আমি আগাইতে লাগলাম, রিয়া পেছনে যেতে লাগলো। যেতে যেতে দেওয়ালের সাথে ধাক্কা খেলো। আমি আর রিয়া মুখোমুখি, দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাইতেছি। দুইটা থাপ্পড় দিল রিয়া আমাকে। থাপ্পড় খাইয়া আমি দূরে চলে আসলাম। কন্ট্রোল হৃদয়, কন্ট্রোল। নিজেকে কন্ট্রোল করে নিলাম। আপনি আমাকে থাপ্পড় দিলেন কেন? কি করছিলেন আপনি? কি করতেছিলাম? আপনি আমাকে ছি! ও মাই গড, আই এম সরি ম্যাম, আই এম সো সরি। আমার উপর ভর করেছিল। সরি সরি ম্যাম, প্লিজ ক্ষমা করে দিবেন। রিয়া কিছু বলছে না। অ্যাকচুয়ালি ম্যাম, আমার ভিতর কি যেন আছে, মাঝে মাঝে রাতে তা ভর করে, কিন্তু আজ এখানে কেন ভর করলো বুঝলাম না। সরি সরি ম্যাম বলেই তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে নিজের কেবিনে চলে আসলাম। উফস, বাঁচা গেল। একটা শয়তানের হাসি দিলাম। কি ভাবছিলেন আসলেই কিছু ভর করেছিল? না না, আমার তেমন প্রবলেম নাই, এগুলো সব ইচ্ছে করে করেছি। রিয়া বলে যখন রুমে ঢুকতেই গেলাম, কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যা হবার হবে, আজকে সব বলেই দিব। মিথ্যার ছলে প্রপোজ করলাম। আল্লাহই জানে রিয়ার মনে কি চলতেছে, তবে আমার মনে হয় রিয়াও আমার প্রতি কিছুটা টান রয়েছে। যাই হোক, অফিসের কাজ শেষে নিচে দাঁড়িয়ে রয়েছি। রিয়া নিচে নামতেই আমি সামনে গিয়ে দাঁড়াইলাম। ম্যাডাম, তখন নিজের ভুলে কি করেছি নিজেও জানি না, কিছু মনে করবেন না প্লিজ। কিন্তু আমি তো আপনার চোখে অনুতপ্তের কিছুই দেখছি না। আমি ভরকে গেলাম। ভাইরে ভাই, অনুতপ্ত কেমনে হয়? রিয়া আমাকে পাশ কাটিয়ে চলে গেল। এমন সময় সেতু। স্যার, আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। মনে মনে কইলাম, কানের নিচে দুইটা দিমু, তখন চোখে ভালো দেখবি। শালি আমার ক্রাশ আমাকে ভুল বুঝে চলে গেল। তুমি আইছো আমাকে পাম দিতে? ও তাই, ধন্যবাদ। আচ্ছা চলি। 2 দিন পর নিজের কেবিনে বসে বসে রিয়াকে নিয়ে লিখতেছি। কি করে বোঝাই তোমাকে, কত আমি চাই পৃথিবীর সব কিছুর বিনিময়ে হলেও তোমাকে যেন পাই। মায়াবী মুখ তোমার, কাজল কালো আঁখি, তাই তো দিনে রাইতে এখন শুধু তোমাকেই দেখি। কি করে বোঝাবো কত ভালোবাসি তোমায়, একবার ভুল করে বলে দাও না ভালোবাসো আমায়। ভালোবাসি বড্ড বেশি, কি করে তোমাকে বোঝাই, আমার সব কিছুর বিনিময়ে হলেও তোমাকে চাই। ইতি তোমার পাগলা। তারপর চললাম রিয়াকে দিতে। বুক ফুলিয়ে গেলাম রিয়ার রুমে, দিলাম চিরকুটটা ফাইলের ভিতরে ঢুকিয়ে। ম্যাডাম, একটু ফাইলটা দেখবেন ঠিক আছে কি না? হ্যাঁ, দেখছি। রিয়া ফাইলটা দেখতে লাগলো। তখন চিরকুটটা সামনে পড়ল। চিরকুটটা রিয়া হাতে নিল, তারপর পড়া শুরু করলো। কোনো রিয়াকশন দেখছি না। এটা কি হৃদয় সাহেব? চিরকুট দেখে কি ম্যাম এটা? আপনার ফাইল থেকে বের হলো, আপনি জানেন না? বলতে পারবো না। আচ্ছা, ফাইল ঠিক আছে, আপনি যেতে পারেন। জি। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। যাক, কাজে লেগেছে। আই অ্যাম 100% শিওর ক্রাশ আমার প্রেমে পড়েছে। ওহো, ভাবতেই হেব্বি আনন্দ লাগছে। কাজ শেষ করে অফিস থেকে বের হলাম, সোজা গ্যারেজে গেলাম সুখবরটা দিতে। শাওন আর তুষারকে সুখবর দিতেই ওরা অনেক খুশি হয়ে গেল। কোনো কথা হবে না,
তুই কালকে রিয়াকে প্রপোজ করবি, ও তো অ্যাকসেপ্ট করবেই। তারপর রাতে আমরা পার্টি করব। ওকে, দেখি কি করি। আমি বাসায় গেলাম, প্ল্যানিং করি কাল কি করব। আমি যা বলি তাই করলেই হবে, চুপচাপ শোন। হ্যাঁ বল। ওর থেকে বুদ্ধি নিয়ে বাসায় ফিরলাম। তারপর শাওনের কথা মতো চিঠি লিখলাম। একদম প্রথম দিনের থেকে রিয়াকে দেখে কি কি হয়েছে সব লিখলাম। তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। পরদিন তাড়াতাড়ি উঠে অফিসে চলে গেলাম। সবার আগেই অফিসে ঢুকলাম। তারপর রিয়ার কেবিনে গিয়ে গোলাপ ফুল আর চিঠিটা রেখে নিজের কেবিনে চলে আসলাম। অপেক্ষা করতে লাগলাম কখন রিয়া আসবে আর চিঠিটা দেখবে, তারপর আমাকে ডাক দিয়ে রিপ্লাই দিবে। সেই রকম ফিলিংস কী হবে ভাবতেই পারছি না। গ্যারেজের সামনে দাঁড়িয়ে রয়েছি। গ্যারেজ দেখে মনেই হচ্ছে না এটা আমাদের গ্যারেজ। কার্টুন বিভিন্ন রূপে সাজিয়েছে, গান বাজনার ব্যবস্থা হয়েছে। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, শালারা এত কিছু করে বসে আছে। আমাকে দেখেই শাওন আর তুষার এগিয়ে আসলো। কী রে, কী অবস্থা? সব ঠিক আছে। ওরা গ্রিন সিগন্যাল দিল আর ধুমধাম গান বাজাতে শুরু করলো। তারপর আর কি, শুরু হলো ড্যান্স। ওরা নাচতে লাগলো আমাকে নিয়ে। আমিও থাকতে পারলাম না, আমিও ড্যান্স শুরু করলাম। কিছুক্ষণ ড্যান্স করার পর টায়ার্ড হয়ে গেলাম। তুই ভাবিকে আনলি না কেন? আসলে তো তুই রিয়াকে নিয়ে আসলি না কেন? এখন দেখলে কত খুশি হবে। খুশি না ছাই হইতো। একটু আগেই আমাকে যে ধোলাইটা দিছে। কী রে, কথা বলিস না কেন? কি কইমু তুগো। ব্যাক টু অফিস। কেবিনে বসে অপেক্ষা করতেছি কখন রিয়া আসবে, ওগুলো দেখবে, তারপর আমাকে ডেকে পাঠাবে। উপস, আসছে না কেন? 11টা বেজে গেল। পিয়নকে জিগাইলাম রিয়া আসছে না কেন, সেও জানে না। হঠাৎ, কি স্যার, আজকে আপনাকে কেমন যেন উত্তেজিত লাগছে? তুমি বুঝলে কেমনে? এমনি স্পেশাল কিছু আছে নাকি আজকে? না, তেমন কিছু না। অবশেষে হতাশ হয়ে গেলাম, ভাবলাম হয়তো আসবে না। দুপুরবেলা রিয়া আসলো। আমার হতাশ মনে হাসি ফুটে উঠল। আজকেই বসকে আমার গার্লফ্রেন্ড হিসাবে পাবো। যা ভাবা সেই হলো। রিয়া নিজের রুমে ঢুকতে দেরি, তার কিছুক্ষণ পরেই আমার ডাক পড়ল। হিরো হিরো ভাব নিয়া রিয়ার রুমে ঢুকলাম। গিয়া দেখি রিয়া হাতে চিঠিটা আর ফুলগুলো। মনে মনে খুশি। কারে কয়, এগুলো কি? দেখছো না? দেখেছি। আমার মুখ থেকে শুনতে চাইতেছে। মাথা নেড়ে হ্যাঁ বলল। আই লাভ ইউ, আই লাভ ইউ লট। তোমাকে প্রথম বিয়েতে দেখেই প্রেমে পড়ে গেছিলাম। সেই দিন থেকে একদিনও তোমাকে স্বপ্নে দেখিনি। এমন রাত যায়নি আমি তোমাকে আমার জীবনে সারা জীবনের জন্য চাই। এটাই যা লেখা আছে সব কি সত্য? হ্যাঁ। তার মানে অফিসে যা করেছিলে ওই দিন নিজের ইচ্ছেতেই, কেউ তোমার উপর ভর করেনি? হুম। ছি ছি ছি, আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি। আপনি আমাকে বাঁচিয়েছিলেন, তার জন্য আপনাকে সাহায্য করেছিলাম চাকরি দিয়া। আপনার সাথে ঘোরাঘুরি করতাম, তার মানে এই না যে আমি আপনাকে ভালোবাসি। কি বলছো রিয়া? যদি আগে জানতাম এমন করবেন তাহলে জীবনেও চাকরি দিতাম না। আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন, তাই এবারের মতো ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম আর এমনটা করবেন না। আমার মনে হচ্ছে আপনি আমার উপর দয়া করছেন। হ্যাঁ, দয়াই করছি। আপনি যে কাজ করেছেন তারপর যে আপনাকে ডিসমিস করিনি, এটাই আপনার ভাগ্য। এক্সকিউজ মি ম্যাম, তাহলে আপনি কিছুই জানেন না। চুপ করে আছে। আমি এই কোম্পানিতে শুধু আপনার জন্য জয়েন করেছি, না হলে জীবনেও জয়েন করতাম না। আপনাকে ভালোবাসি, আপনার কাছাকাছি থাকার জন্য জয়েন করেছি। আপনি ভাবছেন চাকরি পায় নাই তাই জয়েন করেছি, হাসাইলেন আপনি। যাই হোক, আমি আমার রিজাইন লেটার দিয়ে যাচ্ছি।
কিছুক্ষণের মধ্যেই। আমি কারো দয়া নিয়ে নিজেকে চালাই না বলেই ওখান থেকে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই নিজের রিজাইন লেটার দিয়ে অফিস থেকে বেরিয়ে আসলাম। বর্তমান। কি এইসব হয়েছে? হ্যাঁ, তাড়াতাড়ি মনে হয় করে ফেললাম, যার জন্য এমন হলো। আরও কিছুদিন সময় নেওয়া উচিত ছিল। কি ভাবছিস? আমি যা ভাবছি তা যদি ঠিক হয় তাহলে তোর ক্রাশ হয়তো মাইয়া না। মানে কি বলতে চাচ্ছিস তুই? মনে হয় তুই যা ভাবছিস তাই বলে হাসতে শুরু করলো। ভালো হবে না বললাম। কি তুই? পোলায় আরেকটা স্যাগা খাইছে আর তুই মজা নিচ্ছিস? তো কি করব, নায়কের মতো ডায়লগ দিয়ে আর চাকরির ছেলে আসলে এটা কি সিনেমা যে পরে গুন্ডা আক্রমণ করবে আর উনি নায়ক হইয়া বাঁচবে, তারপর সব ঠিক হয়ে যাবে, তারপর মাইয়া রাজি হয়ে যাবে আর ওনার সাথে ড্যান্স আর গান গাইবে? কিছুক্ষণ নীরবতা। ধ্যাত, যা হওয়ার হয়েছে। ব্যান্ডেজ পার্টি সব আছে, আজকে পার্টি হবেই। ধর তোকে ছেঁকা খাওয়ার খুশি পার্টি হবে। যেই কথা সেই শুরু হলো পার্টি। রাত 10টায় বাড়ি ফিরে কিছুক্ষণ আব্বুর বকা খাইলাম, তারপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম রিয়ার কথা। এমনটা তো হওয়ার কথা ছিল না, কপালটাই খারাপ। এই জীবনে আর আমার প্রেম হবে না। এমন সময় শাওনের কল রিসিভ করলাম। জলদি বের হ। এত রাতে কেন? তাড়াতাড়ি বের হবি নাকি অন্য ব্যবস্থা করব? আসতেছি। তারে বিশ্বাস নাই, কখন যে কি করবে নিজেও জানি না। বাসা থেকে বের হইলাম। শাওন আর তুষার বাইক নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। কোনো কথা না বলে সোজা বাইকে বস। যাবি কোথায়? নাইট ক্লাবে যাব। হয়েছে, এবার বস। কোনো কথা না কইয়া চললাম ওর সাথে। 20 মিনিট পর একটা বাড়ির সামনে থামলাম। কোথায় আসলি? ভালো করে দেখ, ভালো করে তাকেও কিছু বুঝলাম না। মানে? মানে রিয়ার বাড়ি। কি বলিস? ওদের বাড়ির সামনেটা এমন নয়। ভাই, কেউ ইট দে তো মাথা ফাইটা ফেলবো। শালা এটা বাড়ির পেছনের দিক। রাগিস কেন? কেন এখানে আসলি? এখন তুমি এই দেওয়াল বেয়ে বাড়ির ভিতরে যাবা, গিয়ে রিয়াকে প্রপোজ করে আসবি। কি যে বলিস, পাগল হইলি নাকি? যা বলছি করবি নাকি মার খাবি? কিন্তু ধরা খাইলে? যা হবার হবে, আগে যা। ওকে, যাচ্ছি। দেয়াল বেয়ে বাড়ির ভেতরে ঢুকলাম, তারপর গাছ বেয়ে একটা বারান্দায় উঠলাম। বারান্দার দরজা খোলা পাইলাম, ভিতরে ঢুকলাম। হঠাৎ আমার সামনে রিয়া আসলো। ও আমাকে দেখে চোর বলে চিৎকার করতে যাবে, তখন আমি ওর মুখ চেপে ধরলাম। আমি, প্লিজ প্লিজ চিৎকার করো না। আমি কেন এসেছি বলতেছি, তুমি চিৎকার করো না। তারপর ছাড়লাম ওরে। চিৎকার দিল না। প্লিজ চিৎকার দিও না। আসলে শাওন আর তুষার আমাকে বাধ্য করেছে এখানে আসতে। মানে? আমি বললাম সব, বুঝছো তো? যেভাবে এসেছেন সেভাবে চলে যান। আর হ্যাঁ, কাজটা ভালো করেননি। সরি। এখন আসেন। একটা কথা বলবো, কিছু মনে করিও না। কি? তুমি অনেক সুন্দর, আর তোমার নাভের নিচে তিলটাও অনেক সুন্দর। অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। হোয়াট? আমি দাঁড়িয়ে থাকলাম না, সোজা দিলাম দৌড়। বারান্দার দরজা খুলে বের হব তখন এই যে শুনেন। আমি পিছন ফিরলাম, আমাকে আর পাইকে। রিয়ার ডাক শুনে মনে হলো আমি আসমানে ভাসতেছি। হ্যাঁ বলো। কালকে অফিসে এসে আমার সাথে দেখা করবেন, ওকে? হাসি খুশি মুখটা খারাপ হয়ে গেল। ভাবছিলাম এমন বলবে আমিও তোমাকে ভালোবাসি, তা না কইরা কি করলো। ধ্যাত। ওকে। ভিতরে কি হলো, গণধোলা খাইস নাই তো? আরে না, হিরো জাস্ট হিরোর মতোই এন্ট্রি নিছি, প্রপোজ করেছি, চলে এসেছি। ভাই, দূরে যাইয়া ডায়লগ দে, হজম হচ্ছে না।
থাম, যাই হোক ভিতরে হয়েছে তা হয়েছে, চল এখন বাসায় যাই। চল। বাসায় চলে গেলাম, গিয়ে শুয়ে পড়লাম, ফিলিং সো মাচ এক্সাইটেড। কাল নিশ্চিত সে অফিসে রিয়া আমার প্রস্তাবে রাজি হবে। উফস, ভাবতেই কেমন যেন লাগছে। খুশি মনে ঘুমিয়ে গেলাম। দেখো হৃদয়, ওই দিনের ব্যবহারের জন্য আই অ্যাম সো সরি, এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি তুমি। আমি তো তোমাকে এমন সময় পিয়ন এসে ম্যাম আসবো? মেজাজটাই খারাপ হয়ে গেল। শালা আসলি তো আসলি, 10 মিনিট পরে আসতি। উফস। কি বলতে আসছো? ফ্যাক্টরি থেকে কল আসছিল, আপনি নাকি সেখানে যাবেন। হ্যাঁ, তুমি যাও, পরে যাচ্ছি। পিয়ন চলে গেল। মনে মনে আরও গালি দিলাম। হ্যাঁ, এবার বলো। কি বলবো? কি বলবা মানে? যা বলতে চাইছো তাই বলো। ও হ্যাঁ, কাছে আসো। ফিলিংস নিয়ে কাছে গেলাম। রিয়া আমার কাঁধে হাত রাখলো। সেই রকম ফিলিংস। আস্তে আস্তে মুখ সামনে আগাইতে লাগলো। কি করছো? একদম চুপ। মুখ আগাচ্ছে, আমি চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ বুঝলাম কে যেন কামড় দিছে। ব্যাস, দিলাম চিল্লানি। উঠে বসে পড়লাম। উফস, চোখ খুলে দেখি আমার আঙুল আমার মুখে, নিজের আঙুলে নিজেই কামড় দিছি। উফস, জ্বালা, শান্তি পাইলাম না মাইয়াটার জন্য। আজকে দিলাম আঙুলে কামড়। কোন দিন যেন টিপ দিয়া ধইরা মায়েরা যাই, গলা টিপার কথা বলছি। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে মনে ভাবলাম, এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 7টা বাজে। আর ঘুমাইলাম না, উঠে ফ্রেশ হইলাম। অফিসের সময় অফিস গেলাম। অফিসে গিয়ে সোজা রিয়ার রুমে গেলাম। অনুমতি ছাড়াই ঢুকে গেলাম। কি ব্যাপার, এইভাবে ঢুকেছেন কেন? কালকে অফিস থেকে রিজাইন দিলাম। তারপরও ডাকার মানে এটাই যে তুমি আমাকে ভালোবাসো। আর ভালোবাসার মানুষের রুমে ঢুকতে পারমিশন লাগে না, এমনিতেই ঢুকা যায়। ও হ্যালো, আমি দেখেছি, তার মানে আমি আপনাকে ভালোবাসি কে বলেছে? বেশি বুঝবেন না। আমি অবাক হলাম। বলছে কি ও? তাহলে ডেকেছো কেন? কাল আমার বাসায় কেন গিয়েছিলেন? ইচ্ছা হয়েছে তোমাকে দেখতে, তাই গিয়েছিলাম। আমাকে দেখতে ইচ্ছে করলে আমি যেখানেই থাকি সেখানেই চলে যাবেন? হ্যাঁ, মাটির নিচে থাকলে সেখানেও চলে যাব। খালি ভালোবেসে দেখো একবার। এত কিছু করতে হবে না, আপাতত এই ফাইলটা রেডি করে দেন। আমি কেন করব? আমি রিজাইন দিয়েছি তো। এখনো 24 ঘন্টা হয় নাই। কাল রাতে আপনি যা করেছেন, আমি যদি পুলিশকে বলি আপনি চুরি করতে গেছেন তখন কি হবে জানেন? আমি গেছিলাম প্রমাণ? সিসিটিভি ফুটেজ। উত্তেজনায় দেখেননি হয়তো, আমার রুমের বারান্দায় সিসি ক্যামেরা লাগানো আছে। কি? হ্যাঁ, এবার যান, কাজটা করেন। কি আর করুম, পড়ছি বিপদে, করতে তো হবেই। দাও ফাইল। ফাইল নিয়ে নিজের কেবিনে আসলাম। কপাল কি, ভাবলাম হইলটা কি। আসছিলাম আম খাইতে, ধইরা দিছে আমের আঁটি। কপাল, সবই কপাল। আমার কপালে প্রেম ভালোবাসা নাই। যাই হোক, কাজ শেষে ফাইল জমা দিতে গেলাম, জমা দিলাম। এ নিন আপনার এ মাসের বেতন, আর চাকরি করতে হবে না আপনার। মানে? আজকে কত তারিখ? 30 তারিখ। এক্স্যাক্টলি। কালকে ভাব নিয়ে কত ডায়লগ মেরে রিজাইন দিয়ে চলে গেলেন। তখন আমারও মেজাজ খারাপ হয়েছিল, তাই এই সুযোগ পেয়ে ছাড়তে পারলাম না। কাজটা করিয়ে নিলাম। আশা করি নেক্সট টাইম আর কারোর সাথে পাঙ্গা নেবেন না, তাহলে এমনই হবে। কাজটা ভালো করনি। আসতে পারেন আপনি, ওকে? চলে আসতে যাব তখনই। বারান্দায় কোনো ক্যামেরা ছিল না, ওকে? আমি একবার পেছন ঘুরলাম, সহ্য করতে পারতেছিলাম না, তাই কিছু না বলেই চলে আসলাম। 3 দিন পর। এই 3 দিন কারো সাথেই তেমন একটা কথা বলি নাই। আব্বু আম্মু কয়েকবার এসে জিজ্ঞাসা করেছে কেন অফিসে যাই না,
কোনো রকমে কাটিয়ে দিয়েছি। রিয়ার অপমানের কথা কোনোভাবেই ভুলতে পারিনি। 3 দিন পর গ্যারেজে গেলাম। কি রে, আমি তো ভেবেছিলাম ছ্যাঁকা খাইয়া মইরা গেছস নাকি, দেখতে পাই না যে তোর। চুপ করে বসে পড়লাম। কিছু বলছিস না যে? কি বলতাম? তুই কিছু জানিস না রিয়ার ব্যাপারে? কিছু জানি না, জানতেও চাই না। তাহলে আর কি, বিয়ে হয়ে যাক। কি? কার বিয়ে? দাঁড়িয়ে গেলাম। গোপন সূত্রে খবর পেয়েছি রিয়ার বিয়ে। কী সব বলছিস? তুই উত্তেজিত হইতেছিস কেন? তুই রিয়াকে ভালোবাসতি, রিয়া তোকে বাসতো না। সব বাদ দে, নতুন মেয়ে খোঁজ। আচ্ছা, আমি আসি। কোথায় যাবি? বাসায়। বলেই হাঁটতে লাগলাম। ভাবতেই পারছি না, রিয়ার বিয়ে। বাসায় এসে রুমে বসে আছি। রিয়ার কথা ভাবতে ভাবতে চোখে পানি চলে আসলো। হঠাৎ আব্বু আর আম্মু আসলো। ফ্রি আছিস তুই? হ্যাঁ বলো। হৃদয়ের মা, তুমি বলো। তুমিই বলো। কি বলতে চাও বলো না। আসলে আমরা তোর বিয়ে ঠিক করছি। কি? হ্যাঁ, মেয়েটা অনেক সুন্দর, তোর পছন্দ হবে। তোমাদের মাথা ঠিক আছে? আমি বিয়ে করব? জীবনেও না, আমি বিয়ে করতে পারবো না। তুই করবি না? তোর বাপ করবে বিয়া। আম্মু চোখ ঘুরিয়ে তাকালো আব্বুর দিকে। না মানে তোকে বিয়া করতেই হবে। পরক্ষণেই ভাবলাম যেহেতু আমি আর রিয়াকে পাবো না, তাহলে আর অপেক্ষা করে লাভ কি, আমিও বিয়া করে ফেলি। যা আছে কপালে দেখা যাবে। যাও, আমি রাজি আছি। বাহ, খুশি হলাম। রাজি না হলেও তোমার বিয়েটা করতেই হতো। তার জন্যই রাজি হয়েছি। শুক্রবার তোমার এঙ্গেজমেন্ট, মানসিকভাবে তৈরি থেকো। ওনারা চলে গেলেন। রিয়ার কথা ভেবে চোখ থেকে পানি পড়ল। রাতে শুয়ে আছি, হঠাৎ কল আসলো। স্ক্রিনে দেখি রিয়ার নাম্বার। উত্তেজিত হয়ে রিসিভ করলাম। হ্যালো। হৃদয়, হ্যাঁ বলো, কেন কল দিছো? আমার সাথে দেখা করতে পারবা? কেন, আরও অপমান করতে চাও নাকি? না প্লিজ, এখন আমার বাড়ির সামনে এসো। পাগল নাকি? এখন রাত 10টা বাজে, আমি যাব তোমার বাড়িতে? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি। তো এই তোমার ভালোবাসা, আমার জন্য বাড়িও আসতে পারবে না। পড়লাম মানকার চিপাই। ভালোবাসার কথা উঠছে। যতই আমাকে অপমান করুক, নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য তো যেতেই হবে। আসবে না তুমি? বুঝলাম কি ভালোবাসা তুমি। আচ্ছা বাই। আসতেছি আমি। কি আর করুম, বাসা থেকে বের হলাম, রিক্সাও পেয়ে গেলাম। রিক্সা নিয়ে চললাম রিয়ার বাড়ি। রিয়ার বাসার সামনে গিয়ে রিয়াকে ফোন দিলাম। রিয়া কিছুক্ষণের মধ্যেই চলে আসলো, হাতে ব্যাগ। রিক্সায় উঠল। মামা, বাস স্ট্যান্ড চলো। রিক্সা আপন মনে চলছে। রিয়াকে জিজ্ঞাসা করব কোথায় যাচ্ছি, তাও পারছি না। মনে হয় বাস স্ট্যান্ড। একা যাইতে ভয় পাচ্ছিল, তার জন্য আমাকে ডেকেছে। যাই হোক, বাস স্ট্যান্ডে নামলাম। রিয়া কাউন্টার থেকে কক্সবাজারের টিকিট কাটলো, তা আবার 2টা। বুঝলাম না কিছু। তুমি একা কক্সবাজার যাচ্ছ, আরেকজনকে? তুমি কি বোকা? না, আমি বোকা হতে যাব কেন? তাহলে প্রশ্ন না করে বাসে ওঠো। আমি কেন বাসে উঠব? কারণ আমরা পালাচ্ছি। পালাচ্ছি মানে? আমার মাথায় কিছুই ঢুকছে না। কি বলছো তুমি এসব? আসলে তুমি বোকায় থাকবে। পালাচ্ছি মানে পালাচ্ছি। আমার বাসা থেকে বিয়ে ঠিক করেছে। আমি এই বিয়ে করব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। এখন বলো, পালাবা নাকি বাসায় চলে যাব? তারপর যার সাথে বিয়ে ঠিক করেছে তাকেই বিয়ে করে ফেলবো। না না, উফস, আমারও তো বিয়ে ঠিক, যদিও আমার ইচ্ছে নেই। নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে কেউ ভালো থাকতে পারে না, তাই সিদ্ধান্ত নিলাম ওর সাথেই পালাবো। কি হলো? কিন্তু আমি তো কিছুই আনলাম না। লাগবে না, কিনে নেব পরে। কিন্তু আর কিন্তু কিন্তু করবি তো। এখন আমি বাসায় চলে যাব। একদম চুপ করে বসে বাসে ওঠ।
চুপ হয়ে গেলাম। বাসে উঠে বসে পড়লাম রিয়ার পাশে। ভাবতেও পারছি না ক্রাশের সাথে পালাচ্ছি আমি। শাওন আর তুষার জানতে পারলে ওরা নিশ্চিত শিহরিত হবে, কিন্তু মাথায় আসছে না রিয়া হঠাৎ ভালোবাসলো কেমনে। 2 দিন আগেও আমাকে দেখতে পারতো না, আর এখন আমাকে নিয়ে পালাচ্ছে। মাথায় আসছে না ব্যাপারটা। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলাম রিয়া আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। আমি রিয়ার রুমে ঢুকে গেলাম। কি অপরূপ চেহারা, নাকটা খাড়া, নাদুস নুদুস গাল, একেবারে আল্লাহ যেন নিজ হাতে তৈরি করেছে। যদিও আল্লাহ সবাইকেই বানিয়েছে নিজ হাতে, মনে হচ্ছে ওর প্রতি এক্সট্রা কেয়ার দিয়েছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙল ফোনের শব্দে। হাতে নিয়ে দেখি আব্বুর কল। যেই রিসিভ করতে যাব অমনি কার ফোন? আব্বুর। হদারাম, কল কেন ধরতেছিলি? ধরলে কি হয়েছে? তোমার বাবাকে কি বলবা? তুমি কোথায়? বলবো ক্রাশের সাথে পালাইছি। রিয়া রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালো, মোবাইলটা হাত থেকে নিয়ে গেল, তারপর অফ করে দিল। অফ কেন করলে? চুপ করে বসে থাকো। চুপ হয়ে গেলাম। দুপুরের দিকে কক্সবাজার পৌঁছালাম। পৌঁছে তো গেলাম, থাকবো কোথায় আমরা? বালির উপরে থাকবো। আজব ব্যাপার, আসছি হোটেলেই থাকবো, তাই না? হোটেলে রুম খুঁজতে লাগলাম। কোনো হোটেলেই রুম খালি নেই। একটা হোটেলে জাস্ট একটা রুম খালি আছে। তোমার সাথে আমার এক রুমে থাকতে কোনো প্রবলেম নাই তো? আমি একটা হাসি দিয়ে বুঝিয়ে দিলাম যে প্রবলেম নাই। আরে ভাই, বিয়ের আগে প্রেমিকার সাথে এক রুমে থাকবো, এটাই তো ভাবতে গা শিহরে উঠছে। না, করব কিভাবে? যাই হোক, রিয়া এক রুম বুকিং করলো। চাবি নিয়ে রুমে গেলাম। ও সো বিউটিফুল কাপল রুম। ও হ্যালো, উই আর নট কাপল, ওকে? কন্ট্রোল ইয়োরসেলফ। আমি রিয়ার দিকে এগিয়ে গেলাম। মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি। যদি কন্ট্রোল না করি কি করবা? কিছু না বলেই রিয়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাথরুমে চলে গেল। আমি মুচকে একটা হাসি দিয়ে বসে পড়লাম। যাই হোক, বিকেলে শপিং করতে বের হলাম, কারণ আমার জামা কাপড় ছিল না। রিয়া পছন্দ করে আমাকে কিনে দিল সব। বিচে হাঁটছি, 2 জন পাশাপাশি। হঠাৎ মাথায় আসলো রিয়া তো আমাকে রিজেক্ট করেছিল, তাহলে আবার কেন, কিভাবে? রিয়া, একটা কথা বলবো? আমি জানি তুমি বলবা। এই তো যে তোমাকে কি করে আমি ভালোবাসলাম। ভালো তো আমি কি তোমাকে সেদিনই বেসে ফেলেছিলাম, যেদিন তোমাকে বিয়ের অনুষ্ঠানে দেখেছিলাম। বিয়ের অনুষ্ঠানে? তাহলে থাপ্পড় কেন দিছিলে? থাপ্পড় দেওয়ার পরেও তোমার প্রেমেই পড়েছিলাম। আর যখন জানতে পারলাম তুমি আমার জান বাঁচিয়েছো, তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে ছাড়া কাউকে বিয়েই করব না। তাই তো অফিসে সবসময় তোমাকে চোখে চোখে রাখলাম। সেতুকে ওয়ার্নিং দিয়েছিলাম যাতে তোমার থেকে দূরে থাকে। তাহলে প্রপোজ অ্যাকসেপ্ট করলে না কেন? কারণ তুমি অনেক কিছু বুঝবা না। চাকরি করবা না, এটা করবা না, ওটা করবা না, মানে কি? তুমি নিজে থেকে যদি কিছু না করো তাহলে উন্নতি করবা কেমনে? আমার ভালো লাগে না এসব। তাই তো শিক্ষা দিতে চাইছিলাম যে কষ্ট করলেই কেষ্ট মিলে, এই জন্যই অ্যাকসেপ্ট করি নাই। চাইছিলাম তুমি আমাকে পাওয়ার জন্য যা যা করা লাগে সব করো, কিন্তু কপাল বাবার সুযোগটা দিল না। কোথাকার কার সাথে যেন বিয়েই ঠিক করে ফেললো, নাহলে তোমাকে মজা দেখাতাম। এই ছিল তোমার মন? দেখাচ্ছি মজা। রিয়া দৌড় দিল, আমিও দিলাম পেছনে পেছনে দৌড়। খেয়ে দিয়ে বিছানায় শুয়ে আছি, হঠাৎ রিয়া। তুমি খাটে কেন? যাও সোফায় যাও। আমি সোফায় কেন যাব? তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড, তাহলে প্রবলেম কি? চাইলে আমরা ইয়েও করতে পারি। ধ্যাৎ, কি সব বলছো? ঠিকই বলছি। আমি উঠে রিয়াকে কোলে তুলে নিলাম, তারপর খাটে নিয়ে আসলাম, তারপর ডিং ডং টিং টং ইত্যাদি। পরদিন সকালে ঘুম ভাঙার পর চোখ খুললে দেখি
রিয়া মাত্র গোসল করে বের হয়েছে, চুল বেয়ে পানি টুপটাপ করে পড়তেছে। নেশা লেগে গেল, নিজেকে আটকে রাখতে পারলাম না। রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। তোমাকে যা লাগছে না একেবারে। লিভ মি। না, ছাড়বো না। আই সেড জাস্ট লিভ মি। আমি ছেড়ে দিলাম। কি হয়েছে তোমার? সব করে এখন জিজ্ঞাসা করছো আমার আমার কি হয়েছে? কি করেছি আমি? কাল রাতে যা যা হলো তা কি ঠিক হয়েছিল? ঠিক কি ভুল তা জানি না, তবে তোমার কাছ থেকে এইসব আমি অ্যাকসেপ্ট করি নাই। ছি। রিয়া, বাদ দাও ওইসব। দাও, কন্ট্রোল ছিল না। আমার সামনে থেকে যাও, আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে না। রিয়া, তুমি থাকো, আমি চলে যাই বলেই ও রুম থেকে বেরিয়ে গেল। আমি খাটে বসে পড়লাম। কি হলো এটা? কাজটা আসলেই তো ঠিক হয়নি। বিয়ের আগে এইসব করা মহাপাপ। অনেক বড় ভুল হয়ে গেছে। না, আমার রিয়ার কাছে ক্ষমা চাইতে হবে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, রিয়ার খবর নাই। চিন্তায় পড়ে গেলাম, গেল কোথায় মেয়েটা আমাকে ফেলে? খোঁজার জন্য আমি হোটেল থেকে বের হলাম। সমুদ্র পাড়ে খুঁজে চলেছি। অনেকক্ষণ পর রিয়াকে দেখতে পেলাম, একা একা বসে আছে, সমুদ্রের ঢেউ দেখছে। আমি পাশে গিয়ে বসলাম, রিয়ার হাতটা ধরলাম। দেখো, কাল রাতে যা হয়েছে তা ঠিক হয় নাই, আমিও মানছি। আই এম ভেরি ভেরি সরি। আরে এরকম ভুল হবে না, প্রমিস। রিয়া আমার দিকে তাকাচ্ছে না, তাই আমি সামনে গিয়ে বসলাম। রিয়ার চোখের দিকে তাকাতেই দেখলাম ও কাঁদতেছে। কেঁদো না প্লিজ, ভুল হয়ে গেছে। আই এম সরি প্লিজ। রিয়া তবুও কিছু বলছে না। আচ্ছা, যা হওয়ার তো হয়ে গেছে, তাই না? তুমি কাঁদলে আর কিছু ঠিক হবে না। রিয়া দাঁড়িয়ে হাঁটা ধরল, পিছন থেকে রিয়ার হাত ধরলাম। রিয়া প্লিজ। আমাকে একা থাকতে তো প্লিজ। রিয়া হাত ছাড়িয়ে নিল, হাঁটা ধরলো। হোটেল রুমে। চলো আমরা বিয়ে করব। কি বিয়ে? হ্যাঁ, বিয়ে। এখন কিভাবে করব? কিভাবে করবা মানে? রাতে তো ভালোই উপভোগ করেছো, বিয়ের কথা বলতেই সব ফুস হয়ে গেল? তা না, ফ্যামিলি ভাই বন্ধু ছাড়া বিয়ে করব কিভাবে? ওই সব কেমনে করছো? তখন ফ্যামিলি ভাই বন্ধু মনে পড়ে নাই? অবৈধ সম্পর্ক করতে ভালোই লাগে, তাই না? আমি ভুল করেছি, আসলে তোমার সাথে পালানোটাই আমার উচিত হয় নাই। রিয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য সব করতে পারবো। তাহলে বিয়ে করতে সমস্যা কি? কিন্তু কি করতে চাও বলো? বিয়ে করবা নাকি আমি এখান থেকে চলে যাব? হ্যাঁ, করব। কি করবা? বিয়ে করব। তাহলে কালকেই আমরা বিয়ে করছি। কালকেই? কেন? আমার ইচ্ছা, করবা কিনা তুমি বলো। করব। তখনই রিয়া এসে আমাকে জড়িয়ে ধরল, আমিও জড়িয়ে ধরলাম। রিয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। এত তাড়াতাড়ি বিয়ে করার চিন্তা জীবনেও করি নাই। ভাবছিলাম কি আর এখন হবেটা কি। ভাবলাম জমিয়ে কয়েক বছর প্রেম করব, তা না এখন বিয়েই করে ফেলতেছি। আল্লাহ জানে কপালে কি আছে। পরদিন ঘুমিয়ে রয়েছি। এই হৃদয়, ওঠো ওঠো। আর একটু ঘুমাই। না, কোনো ঘুম চলবে না, ওঠো। দেখো কারা এসেছে। আরে ঘুমাতে দাও না। হঠাৎ বৃষ্টি শুরু হলো, এক লাফে উঠে গেলাম। তারপর যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সামনে শাওন আর তুষার দাঁড়িয়ে রয়েছে। এভাবে হা করে আসিস কেন? তোরা এখানে? তুই বিয়ে করবি, আমরা আসবো না, তা কি করে হয়? অ্যাকচুয়ালি আমি... থাক, বলতে হবে না, আমরা সব জানি। শাওন চোখ টিপো দিল। আমার আর বুঝতে বাকি ছিল না এসবে শাওনের হাত আছে। শাওন, সত্যি করে বলতো আসল ব্যাপারটা কি? বাচ্চা পোলা পাই নাসো তো, তোর এসব বুঝতে হবে না। শাওন, তুষার আর রিয়া হাসতে লাগলো। যাই হোক, দুপুরে খাইলাম। খাওয়ার পর শাওনকে আলাদা করে নিলাম। কি বলবি, জলদি বল। আমি জানি
তুই কিছু না কিছু করেছিস, বল তো কি করেছিস? শালা তুই জানার জন্য এত পাগল হয়েছে তো কেন? বলবি কিনা বল। আচ্ছা শোন তাহলে। বল। তোরে যেদিন রিয়ার বাসে পাঠিয়েছিলাম, তখন তো যেহেতু রিয়া কিছুই করি নাই, তখন আমি শিওর হলাম রিয়া তোকে ভালোবাসি। তার কিছুদিন পরেই জানতে পারলাম রিয়ার বিয়ে ঠিক হয়েছি। তুই তো শালা ছ্যাঁকাখোর, এর মতো ঘড়ি পইড়া তো আসলি। তাই কি আর করমু, আমি গেলাম রিয়ার কাছে, গিয়ে তোর সব কথা বললাম। তখনই রিয়াও নিজের মনের কথা বলে দিল। আর তুই যে শালা এত বোকা, যদি রিয়া তোকে ভালোবাসার কথা বলতো তাহলে তুই খুশি হইতি, কিন্তু বিয়ে করতে পারতি না, কারণ তুই তোর বাবাকে ভয় পাস। তাই বুদ্ধি করে এই পালানোর প্ল্যান করলাম রিয়ার সাথে। প্ল্যান মতো রিয়া তোকে নিয়ে পালালো, কিন্তু তুই শালা যে আকাম ঘটাইতোস, এখন তাড়াতাড়ি বিয়ে দিতে হচ্ছে। আমি শাওনকে জড়িয়ে ধরলাম। ধন্যবাদ দোস্ত, তুই না থাকলে যে কি হতো। আমাকে ভুলে গেলি? তোরে ভুলুম কেন? তারপর তিনজনকে জড়িয়ে ধরলাম। কাজী অফিসে এসেছি বিয়ের জন্য। অবশেষে পেয়েই গেলি তোর ক্রাশকে? এখনো পাই নাই, বিয়ে হয় নাই এখনো। ওই একই আগে সব আকাম ঘটে ফেলেছস তুমি, বিয়ে তো বোধন মাত্র। দোস্ত ভয় ভয় লাগতেছে। আমরা থাকতে কোনো ভয় নাই। যা হোক, কাজে সব কাগজ ঠিক করলো। যখনই কবুল বলতে যাব ঠিক তখনই শাওন পিছনে ফিরেই। এ কোন শালারে, বিয়ে হবে না? আমরা পিছনে ফিরে শকড। আমি তো রীতিমতো কাঁপতে শুরু করেছি, কেননা আমার সামনে আমার আব্বু আম্মু, রিয়ার আব্বু আম্মু দাঁড়িয়ে রয়েছে। বাবা, আমার ছেলে আমাকে না বলেই বাসা থেকে পালিয়ে বিয়ে করেছে। গর্ব আমার বুক 52 ইঞ্চি থেকে 57 ইঞ্চি হয়ে ফুলে উঠেছে। দেখুন আঙ্কেল, আমি বলছি কি। এই চুপ থাকো তুমি, তোমাকে গিয়ে কিছু জিজ্ঞাসা করেছে? শাওন চুপ হয়ে গেল। এই ছেলে, এই তোমাকে আমি ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু তুমি যে এত ফালতু আগে জানতাম না। আর রিয়ামা, তুই এমন কাজ কেমনে করলি? একবারও আমার কথা ভাবলি না? পড়েছি মান কাচ্ছি পাই, এখন কি করি আমি? কি আর করুম, ডায়লগ মারা শুরু করলাম। দেখুন আঙ্কেল, আমি রিয়াকে ছাড়া বাঁচব না। রিয়া আমার জান, আমার প্রাণ, আমার ভালোবাসা। তাহলে আমরা কি? বলেই কান্না করতে শুরু করলাম। ও আল্লাহ গো, এই দিন দেখার জন্য বাঁচিয়ে রেখেছিলে। আমার পেটের ছেলে একটা মেয়ের জন্য আমাদের পর করে দিচ্ছে। মহা ঝামেলা তো। এখন কি বলি? তুমি কাঁদতেছ? আমি কি তোমাদের পর করে দিয়েছি নাকি? তোমরাও তো আমার প্রিয় মানুষ, আমার সব থেকে কাছের। আমি এসব নাটক আর দেখতে পারতেছি না। রিয়া, চল আমার সাথে। না বাবা, আমি হৃদয়কে ভালোবাসি। হারামজাদা, আমার মেয়েটাকে কালো জাদু করে নিয়েছে। খবরদার চৌধুরী সাহেব, আমার ছেলের নামে উল্টাপাল্টা কথা বলবে না। আপনার মেয়ে কোনো ধোয়া তুলসী পাতা না। খবরদার, আমার মেয়েকে নিয়ে যদি একটা কথা বলেছেন তো। অবস্থা বেগদিক, কি করি? শাওনকে ইশারায় করলাম, কিছু কর, না হলে খুনাখুনি হয়ে যেতে পারে। শাওন কইল কিছুই করতে পারবে না সে। কি আর করুম, যা থাকে কপালে, কিছু তো করতেই হবে। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, ছোট লোক নই। আমি আপনার থেকেও বেশি আপনার মেয়েকে সুখে রাখবো। আমার এমন গরিব জামাই লাগবে না, আমি আমার মেয়ে নিয়েই চলে যাই। না বাবা, আমি যাব না। রিয়াকে আমি নিয়ে যেতে দিব না। রিয়ার হাত ধরলাম, এমন সময় আব্বু এসে আমার হাত ধরল। ছেড়ে দে, তোকে আমি অন্য জায়গায় ভালো পাত্রী দেখে বিয়ে দিব। অন্যদিকে রিয়ার আব্বুর টানাটানিতে আমার হাত থেকে রিয়ার হাত ছুটে গেল। রিয়া কাঁদতে লাগলো, আমি যাব না, আমি যাব না, এসব বলতে বলতে। বাবু, আজকে তো আমাদের বাসর রাত, জমিয়ে বাসর হবে। বাকি রাখছো? বিয়ের আগেই তো সব করে ফেলছো। ওটা ভুলে গেছে, আজকে ভালোভাবে হবে। আজকে কিচ্ছু হবে না। নো বাসর, নো আদর। কি বলো তুমি? যা বলছি তাই, কোনো আদর হবে না। আর আমার কথার অবাধ্যরও খুব খারাপ হবে বলে দিলাম। কি আর করুম, চিত হয়ে শুয়ে পড়লাম।
শালার কপাল, বাসরও করতে পারবো না। ও, আপনারা ভাবছেন ছাড়াছাড়ি হয়ে যাচ্ছিল, আবার বিয়ে কিভাবে হলো? ভাইরে ভাই, সেটাও সারপ্রাইজ ছিল, সবই কপাল। তাহলে শুনুন কি হয়েছিল। আমার আব্বু আমাকে ধরে রেখেছে, রিয়ার আব্বু রিয়াকে নিয়ে চলে যেতে চাচ্ছে। এমন সময় শাওন। ওকে আঙ্কেল এবং আন্টিরা, এবার থামুন, আর করতে হবে না। সব চুপচাপ। আব্বু আমাকে ছেড়ে দিল, রিয়ার আব্বু রিয়াকে ছেড়ে দিল। কি কেমন দিলাম অভিনয়? ফাটিয়ে দিয়েছেন আঙ্কেল। বলছিলেন না স্কুলে অনেক অভিনয় করেছি, এসব আমার বাম হাতের খেলা। আব্বু আর রিয়ার আব্বু কোলাকুলি করলো। আমার মাথায় কিছু ঢুকছে না। হচ্ছেটা কি? মানে কি? কি হচ্ছে? মানে কি হচ্ছে তোকে আমি বলছি। তুই? এসব আমার প্ল্যানিং। কাল রাতে তোর আব্বু আম্মু আর রিয়ার আব্বু আম্মুকে আমি ফোন দিয়েছি, এখানে চলে আসতে বলছিলাম, আর বলছিলাম এই ছোট্ট নাটকটা করে তোদের ভরকে দিতে। মনে মনে 180টা গালি দিলাম শাওনরে। শালা এইরকম বন্ধু থাকলে আর কিছু লাগবে না, যে কোনো সময় স্ট্রোক করব। বাড়ি থেকে পালানোর আগে যদি একবার মেয়ের ছবিটা দেখাতি। আমার হাতে একটা ছবি দিল, আমি দেখে অবাক হয়ে গেলাম। রিয়ার ছবি। তার মানে রিয়ার সাথেই বিয়ে ঠিক হয়েছিল। হায় রে কপাল। এসব আমি জানতাম না। এটা আমাদের প্ল্যানিং ছিল। শালার সবারই দেখি এই প্ল্যানিং ছিল, আমিও এত হতভাগা। সব প্ল্যানিং, মূল বস্তু। সব নাটক শেষ, এবার বিয়ের পালা। কাজী সাহেব কাজ শুরু করেন। কি আর হবে, কাজী সাহেব বিয়ে করিয়ে দিল, আমি বিবাহিত হয়ে গেলাম। শাওন, তোর কাছে আমি অনেক ঋণী হয়ে গেলাম। তোমার কি মনে হয় আমি এত কিছু শুধু তোমার জন্য করেছি? না রে পাগলা। তাহলে কি? তোর শালিটাকে ভাল লাগছে, তাই তোদের লাইন ক্লিয়ার করি। নিজে তোর শালের কাছে হিরো হলাম, কয়েকদিন পর প্রপোজ করবো, রাজিও হয়ে যাবে 100% শিওর। হারামজাদা কোথাকার। বাস্তবে আসি। কি বাবু, রাগ করেছো নাকি? আমি কথা বলছি না। আহারে, বাবুটা রাগ করেছে। আসো বাসর করি। কথা শুনতে দেরি আছে, উঠে বসে পড়লাম। জানতাম এইটা বললে এমনই করবি, লুচ্চা কোথাকার। লুচ্চা বলো আর যাই বলো, ক্রাশ আমার বউ, ভাবতেই আমি শিহরিত। বলেই রিয়ার উপর ঝাঁপিয়ে পড়লাম। অফিসে। সেতু, তুমি তো দিন দিন খালি গ্লো করতেছো, ব্যাপারটা কি? কি যে বলছেন স্যার? সত্যি বলছি, তোমার ম্যাডামের আগে যদি তোমাকে দেখতাম তাহলে তোমাকেই বিয়ে করতাম। এমন সময় পেছন থেকে রিয়া। বিয়া? আমি তোকে করামো, আয়। আজকে শেষ আমি, এই হচ্ছে বিয়ার জ্বালা। আজকে কপালে দুঃখ আছে। গেলাম রিয়ার রুমে, দেখলাম অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার উপস্থিতি বুঝে পেছনে তাকালো। আমাকে দিকে মন ভরে না? কয়টা লাগে তোর? চুপ করে আছি। কথা বলছিস না কেন? এই তোর ভালোবাসা? বলেই কেঁদে দিল। সহ্য করতে না পেরে আমি রিয়াকে জড়িয়ে ধরলাম। আই এম সরি, আর হবে না, প্লিজ কেঁদো না। কেঁদেই চলছে। কেঁদো না প্লিজ, আর করব না। এই তোমাকে ছুঁয়ে প্রমিস করলাম। কান্না থামলো। এখন যদি কেউ একটা পাপ্পি দিত তাহলে অনেক ভালো লাগতো। শয়তান। কয়েকটা থাপ্পড় দিল, তারপর পাপ্পি দিল। তবে এই ঘটনার পর প্রমোশন পেয়ে আমি কোম্পানির এমডি হয়ে গেলাম। গল্পটা সম্পূর্ণ কেমন হলো জানাবেন। ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পতে।